নগরবাসীর কল্যাণ চিন্তা করে নীতিমালা তৈরি করতে সিটি কর্পোরেশনকে তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিএনসিসির দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কারো বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার উৎস পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 দিনের মধ্যে মোবাইল কোর্ট নামছে বলেও জানান মন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচেতনতামূলক কর্মসূচি দক্ষিণের জানালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের অভিভাবক মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে তিনি বলেন, নগর, প্রতিষ্ঠান ও নগরবাসীকে বাঁচাতে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। পানির যে ভূতল যে আপনার তীব্র কাজে না 1000 মিটার নিচে চলে গেছে। কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু ঢাকা শহর তলিয়ে যাবে, তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে। ঢাকা শহরে আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইন নিশ্চয় বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারে ডেঙ্গু মারাত্মক হতে পারে, তাই আগে থেকে মাঠে নামবে মন্ত্রণালয়। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক রূপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম। এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকা ভাবে থাকে, কোনো সময় বেপরোয়া ভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। 3 দিনের মধ্যে এ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত চালুর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুপুর 12টার পর তাদের বৈঠক হয়। ঢাকায় হাকান ফিদানের 3 দিনের সফরের আজ শেষ দিন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তুর্কি মন্ত্রী। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে শরণার্থীদের সাথে আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গারা নাগরিকত্বের মর্যাদা নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবেন। গেল কয়েকদিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সীমান্ত দিয়ে সাধারণ মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তথ্য বলছে, উত্তরাঞ্চলের 4 জেলার সীমান্ত দিয়ে গেল 3 দিনে প্রায় শতাধিক মানুষকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয়দের বাধায় শূন্যরেখা থেকেই ফিরে নিতে বাধ্য হয় তারা। এতে উভয় দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সাবধান, হুঁশিয়ার, অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে। এটি শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের চিত্র। বিজিবির কঠোর নজরদারি আর স্থানীয় বাংলাদেশিদের তৎপরতায় ভেস্তে যায় সাধারণ মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে বিএসএফ এর অপচেষ্টা। এছাড়া বিএসএফ তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে অনুপ্রবেশ করানোর চেষ্টাও প্রতিরোধ করেছে বিজিবি জওয়ান ও গ্রামবাসী। বিএসএফ ফেরত না নেয়ায় তারা বর্তমানে কাঁটাতারের অপর পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। আমরা সারা রাত বিজিবির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা গেট খুলি পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। গত 3 দিনে দিনাজপুর, লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত 105 জনকে বাংলাদেশে পুশিনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। বারবার সীমান্তে সাধারণ মানুষকে পুশিনের চেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থায় রয়েছে বিজিবি। নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে।
প্রতিবেশী দেশ থেকে সাধারণ মানুষকে ঠেলে দেওয়ার প্রবণতায় বেশ কয়েকবার দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ 17 বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বর্তমান সরকার মাত্র 3 মাসে সে অবস্থায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে কুমিল্লা নগরে একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেছেন, বিএনপি দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থতা দিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। পরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। আওয়ামী লীগ যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। আমরা শেষ দেখেছিলাম যে শেখ হাসিনার কোনো কয়েকটা উদ্বোধন অনুষ্ঠানে তাদেরও দলীয় নেতাকর্মীরা আসে নাই। তো তাদেরকে আমরা তখন কথা বলতে শুনেছি যে তারা টাকা দিছে কিন্তু নেতাকর্মী নিয়ে আসে নাই তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে। আগামীকাল 7 জুন বসছে ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। বিকেল 3টায় শুরু হবে অধিবেশন। এই অধিবেশনে উত্থাপন করা হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এই উপলক্ষে আজ সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাজেট অধিবেশনে দলীয় এমপিদের ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংসদ নেতা। সভা পরিচালনা করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে চুরি ও অর্থ পাচারের ফলে বিদ্যুৎ খাতে জনগণের উপরে চাপ পড়েছে এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দুর্নীতির এই চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, আগামী বাজেটেও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সকালে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সেলিম মালিকের রিপোর্ট। সম্প্রতি বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় 17% বৃদ্ধির প্রভাব বিবেচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অসন্তোষ জানিয়েছে জনগণও। এমন প্রেক্ষাপটে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় তথ্যমন্ত্রী জানান, 65% সাধারণ ও নিম্ন আয় বা লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারীদের মূল্য বৃদ্ধির চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65 আমরা বের করে নিয়ে আসছি। ইয়ারসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী। বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপর নির্ভর করে না। এটা একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই। আর তথ্য উপদেষ্টা জানান, বিদ্যুতের দাম বৃদ্ধির পরও আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে 41,000 কোটি টাকা। বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে 41,000 কোটি টাকার মতো বিদ্যুতের ভর্তুকি এখানেও একই রকম ব্যাপার। আমরা তেলেও এই 5 টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ডিজিটাল ঝুঁকি মোকাবেলায় বিশেষজ্ঞদের কাছে জাতীয় কর্ম পরিকল্পনার খসড়া চেয়েছেন তথ্যমন্ত্রী। চ্যালেঞ্জগুলি তো সিভিলাইজেশনের জন্য নতুন, ফলে টেকনোলজিটা যেমন আপনারা বোঝেন, অ্যাট দ্য সেম টাইম এর ইকোসিস্টেমে এর যে ইম্প্যাক্ট এবং সেইটাকে প্রপারলি ডিজাইন করার জন্য পলিসিটাও কিন্তু আপনারাই দিতে পারবেন ভালো। এছাড়া প্রাণ আরএফএল আয়োজিত কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ক্ষমতায় আসার পরপরই 10,000 টাকা কৃষি ঋণ মকুব করেছে বিএনপি সরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নবজাতক মৃত্যুর এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় 4 কর্মীকে বহিষ্কার করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। আর নবজাতক মৃত্যুর বিষয়ে হাসপাতালের জবাব সন্তোষজনক না হলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, হাসপাতাল বন্ধের উদ্যোগ বেআইনি। এদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার চাইলেও হাসপাতাল বন্ধ হোক চান না ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে।
বেসরকারি আদ্দিন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের ৫ জন পিতা যোগ দেন সংবাদ সম্মেলনে। এর মধ্যে একজন অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে হাসপাতালটি বন্ধের কোনো সিদ্ধান্ত যাতে না হয় সে দাবিও জানিয়েছেন তিনি। দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এ সময় আদ্দিন হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের কারণে 2 জন এবং নবজাতকের মৃত্যুতে অবহেলার ঘটনায় একজন সিনিয়র নার্স সহ আরও 2 জনকে বহিষ্কার করা হয়েছে। আমি এটাকে খারাপ না বলে বলি যে ব্যবহারটি করেছে যেটা অ্যাকসেপ্টেড না। উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা 2 জন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতালের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। Health service must be sophisticated. Definitely, health service must be acceptable. এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী নিজ বাসায় সাংবাদিকদের বলেন, নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক, সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। ভিকটিমস কি বললো বা না বললো, দ্যাট উইল নট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অন আস। উইল গো অ্যাজ পার ল, অ্যাজ পার আওয়ার ইনকোয়ারি। রোববার হাসপাতালটির বিষয়ে সিদ্ধান্তে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মশরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করা হয়। মামলায় 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে রায় ঘোষণার আগেই আদালতে হাজির করা হবে। রামিসা হত্যা মামলায় 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। গত 19 মে দুপুরে পল্লবীর একটি বাসা থেকে রামিসার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলায় 24 মে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। সবশেষ 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে 91 জন এবং হাম সন্দেহে 522 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় ঢাকা বিভাগে 2 শিশু এবং সিলেট বিভাগে 1 শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়। আর সারা দেশে হাম এবং এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে 1032 শিশু। 15 মার্চ থেকে এ পর্যন্ত 87,411 জন হামে আক্রান্ত হয়েছে। আর হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 63,134 শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 58,964 জন। আসন্ন বাজেটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় প্রতিফলন দেখতে চায় আমার বাংলাদেশ পার্টি। রাজধানী বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যকর এবং বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি। এ সময় রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব ব্যবস্থাপনায় এনবিআরকে ভাগ করার দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাজেট নিয়ে প্রথাগত আলোচনা ছাড়া সংস্কারধর্মী কোনো আলোচনা নেই জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বাজেটে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। প্রথাগত বাজেটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিদ্যুৎ খাতে সংস্কার করে দুর্নীতি বন্ধের আহ্বান জানান। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8 জন নির্বাচিত হওয়ায় নির্বাচনী আকর্ষণ কমেছে অনেকটাই। তাই 23 পদের মধ্যে বাকি 15টি পদ নিয়েই হবে ভোটের লড়াই। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে বিসিবিতে। নির্বাচনকে ঘিরে বিসিবি কার্যালয়টা নতুন করে সাজলেও কিছুটা হলেও আকর্ষণ কমেছে ভোটযুদ্ধের।
ক্যাটাগরি 1 থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা 10 পরিচালকের মধ্যে 7 জনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও আব্দুল্লাহ ফুয়াদ, সিলেট থেকে কায়ুম চৌধুরী, চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু ও মঈনুদ্দিন চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিনের পরিচালক পদ আগেই নিশ্চিত। এই ক্যাটাগরিতে তাই নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে। এছাড়া ক্যাটাগরি 3 থেকে পরিচালক হচ্ছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। তাই নির্বাচনী লড়াইটা হতে যাচ্ছে ক্যাটাগরি 2-এ ঢাকার ক্লাবগুলোর। এই ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে প্রথমে 18 জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত লড়বেন 16 জন প্রার্থী। 76 জন কাউন্সিলরের ভোটে এই ক্যাটাগরির পরিচালকরা নির্বাচিত হবেন। তবে পোস্টাল ভোটের কারণে এই ক্যাটাগরিতে অধিকাংশ পরিচালকের পদই অনেকটাই নিশ্চিত বলে গুঞ্জন আছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর নতুন পরিচালকদের সভায় নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।